আমরা এইচএসএ ফিজিক্স চ্যাপ্টার নাম্বার 4 সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 4 তড়িৎ প্রবাহের ক্রিয়া ও চৌম্বকত্ব অধ্যায়ের আজকে 5 নাম্বার লেকচার চলবে। তো গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে গত ক্লাস এবং তার আগের ক্লাস মিলে কোনো একটা আধানকে যদি একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে আমরা প্রেরণ করি তাহলে সেই আধান যে পরিমাণ বল অনুভব করবে সেই বলের মান কোন দিকে হবে, সেই মান কত হবে, তার দিক কত হবে সেটা দেখছিলাম। তারপরে আমরা আরো দেখছিলাম যে কোনো একটা পরিবাহী তারকে যখন কোনো একটা সুষম চৌম্বক ক্ষেত্রে প্রেরণ করা হয় তখন সেটা কি পরিমাণ বল অনুভব করবে সেই বলের ডিরেকশন বের করার জন্য আমরা সূত্রটা দেখছিলাম এবং এটা আমরা ফ্লেমিং এর বাম হস্ত নীতিতেও কিন্তু শিখতে পারছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে পাশাপাশি দুটো যদি সমান্তরাল পরিবাহী তার থাকে তাহলে একটা তারের জন্য আর একটা তারের উপর ক্রিয়াশীল চুম্বক বল নির্ণয়। তাহলে পাশাপাশি দুইটা তারের জন্য আমরা একটু লিখি, এরকম ম্যাথ থাকবে আর কি, তোমাদেরকে ম্যাথ দেওয়া হয়েছিল এরকম একটা, পাশাপাশি দুটি তড়িৎবাহী তারের ওপর চৌম্বক বল, পাশাপাশি দুইটা তড়িৎবাহী তারের ওপর চৌম্বক বল। তাহলে আমরা একটু চিন্তা করি, এটা ধরো একটা তড়িৎবাহী তার, এর ভিতর দিয়ে I1 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা ধরো আর একটা তড়িৎবাহী তার, একই দিকে ধরো I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো এখন এই যে I1 তারে তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে কিন্তু তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে দেখো এই যে তড়িৎবাহী তারটা সেটা কি, এই এটা ধরো আমি নাম দিলাম এবি তার, অসীম পরিবাহী তার, এটা হলো সিডি অসীম পরিবাহী তার নাম দিলাম, বা 1 নাম্বার তার 2 নাম্বার তার এরকম বোঝানোর জন্য এবিসিডি দেওয়া হচ্ছে। তাহলে এবি যে তারটা, এই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে দেখো তো এই সিডি তারটা ওই চৌম্বক ক্ষেত্রের ভেতরে চলে আসছে না, সিডি তারটা ওই চৌম্বক ক্ষেত্রের ভেতরে চলে আসছে। আর কতদিন আমরা কি দেখছিলাম যে একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে যদি কোনো পরিবাহী তার চলে আসে তাহলে সে কি পরিমাণ বল অনুভব করে সেটা আমরা দেখছিলাম গত ক্লাসে। তাহলে আমরা সেটা একটু লিখি। তার প্রথমে আমরা কি করব, সিডি তারের উপর, সিডি তারের অনুভূত বল, সিডি তারের অনুভূত বল। এখন সিডি তার কেন বল অনুভব করে আরেকবার একটু বলি। এই যে এবি এই তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে উপর দিকে যখন এরকম তড়িৎ প্রবাহিত হবে চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না, তাহলে এই সিডি তারটা সেই চৌম্বক ক্ষেত্রের ভেতরে চলে আসতেছে। তাহলে যদি এই তারটা এই এর চৌম্বক ক্ষেত্রের ভেতরে চলে আসে তাহলে অবশ্যই একটা বল অনুভব করবে। তাহলে একটা পরিবাহী তারের উপর চৌম্বক বল বের করার জন্য আমরা সূত্র কি শিখছিলাম, এফ অফ সিডি, এই সিডি তারের উপর ক্রিয়াশীল বল, এটা চৌম্বক বল, এফ এম ধরতে পারলো, এফ এম চৌম্বক বল। তাহলে এখন সেটা কিন্তু শিখছিলাম আই এল বি সাইন থিটা, আই এল বি সাইন থিটা। তাহলে এখন আই মানে কি, তড়িৎ প্রবাহ, যে তারের উপর চৌম্বক বল নির্ণয় করতে যাচ্ছে সেই তারের তড়িৎ প্রবাহ I2, এল হচ্ছে এই তারের দৈর্ঘ্য, এল হচ্ছে এই তারের দৈর্ঘ্য, বি হলো চৌম্বক ক্ষেত্র। কোন চৌম্বক ক্ষেত্র, যে চৌম্বক ক্ষেত্রের ভেতরে আমরা এই তারটাকে নিয়ে আসছি, যে চৌম্বক ক্ষেত্রের ভেতরে এই তারটাকে নিয়ে আসছি। এখন খেয়াল করো তো কোন চৌম্বক ক্ষেত্রের ভেতরে নিয়ে আসছি, এই যে I1 তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছি না। তাহলে I1 তার থেকে ধরো আর লম্ব দূরত্বে এই সিডি তারটা আছে। তাহলে এখন দেখো সিডি তারটা এই এবি তারের চৌম্বক ক্ষেত্রের ভেতরে চলে আসছে না। তাহলে এই যে বিটা কি, বিটা হচ্ছে এবি তারের জন্য চৌম্বক ক্ষেত্র, এবি তারের জন্য চৌম্বক ক্ষেত্র। কথাটা কি বুঝলা? এখানে যে চৌম্বক ক্ষেত্রটা হবে কোনটা হবে, যে চৌম্বক ক্ষেত্রের ভেতরে তুমি নিয়ে আসছো। এখন কার চৌম্বক ক্ষেত্রের ভিতরে আনছো, এবি তারের জন্য তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে তার মধ্যে নিয়ে আসছো। তাহলে এটা কোন চৌম্বক ক্ষেত্রের মান হবে, এবি তারের জন্য তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে দেখো এবি একটা এবি এবি তাহলে একটা সসীম পরিবাহী তার, সসীম বলতেছি, অসীম পরিবাহী তার। তো অসীম পরিবাহী তার থেকে আর লম্ব দূরত্বে কোনো পার্টিকুলার একটা পয়েন্টে চুম্বক ক্ষেত্র বের করার সূত্র কি ছিল, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, 2 পাই এ হচ্ছে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব এখানে কি আসছে আর, তাহলে আমি লিখলাম আর। এই আই কোনটা, এই আই হচ্ছে এই তারের মধ্যেকার তড়িৎ প্রবাহ, এই তারের মধ্যেকার তড়িৎ প্রবাহ হচ্ছে I1। তাহলে এটা যদি এখানে বসাই তাহলে কি আসে, I2 L মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই আর, তার সাথে থাকলো সাইন। এবার দেখি তো থিটার পরিচয়টা কত, থিটার পরিচয়টা আমরা একটু বের করার চেষ্টা করি। থিটার পরিচয় কি ছিল এখানে, এল এবং বি এর মধ্যবর্তী কোণ। থিটার পরিচয় কি ছিল, এল এবং বি এর মধ্যবর্তী কোণ। এবার এল এর ডিরেকশন কোন দিকে, এল এর ডিরেকশন হচ্ছে তড়িৎ প্রবাহ যেদিকে সেটাই হচ্ছে এল এর ডিরেকশন। তাহলে তড়িৎ প্রবাহ উপরের দিকে, উপরের দিকে। এবার বি এর ডিরেকশন দেখি, বি এর ডিরেকশন, বি কার জন্য আসছে, এবি তারের জন্য আসছে না বিটা, বি আসছে কার জন্য, এবি তারের জন্য।
তাহলে দেখো এ বি তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আমরা নির্ণয় করি ডান হাত দিয়ে। তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন নির্ণয় করি ডান হাত দিয়ে। তাহলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির দিকে আমি তড়িৎ প্রবাহের ডিরেকশন বসাচ্ছি, আর বাকি আঙ্গুলগুলো যে দিকে যাচ্ছে সেদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে তড়িৎ প্রবাহ যদি উপরের দিকে হয়, এদিকে চৌম্বক ক্ষেত্রে কিন্তু ভেতরে প্রবেশ করতেছে, এদিকে ভেতরে প্রবেশ করতেছে। তাহলে এই I1 এর জন্য এই পার্টিকুলার পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্র, এটা কিন্তু ক্রস ডিরেকশন, ভেতরে প্রবেশ করছে মানে ভেতরের দিকে। আর যদি এই পাশে চিন্তা করতাম, এই পাশে হয়তো পয়েন্ট, এই পাশে হয়তো পয়েন্ট। এবার দেখো চৌম্বক ক্ষেত্র কোন দিকে, আমরা থিটা বের করব। চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে, তড়িৎ প্রবাহ উপরের দিকে। তড়িৎ প্রবাহ আর এল এর ডিরেকশন সেম। তাহলে খেয়াল করি, এই যে এল হচ্ছে উপরের দিকে, তড়িৎ প্রবাহ উপরের দিকে, আর বি হলো ভেতরের দিকে। তাহলে এখন দেখো তো এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এল আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90। তাহলে এখানে থিটার ভ্যালু কত ডিগ্রি, থিটা হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত বলতো, 1। তাহলে এটাকে একটু সাজাই লিখি, তাহলে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই আর ইনটু এল। এটাই হচ্ছে 1 নাম্বার তারের জন্য 2 নাম্বার তারে সৃষ্ট চৌম্বক বল, মানে সিডি তারের অনুভূত বল। কার জন্য, এবি তারের জন্য, এবি তারের জন্য সিডি তারের অনুভূত বল, সিডি তারের অনুভূত বল। এই বলটা কেন অনুভব করছে আবার একটু বলি। এবি তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এবি তারে তড়িৎ প্রবাহের জন্য তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের ভেতরে একটা তার চলে আসছে, আর চৌম্বক ক্ষেত্রের ভেতরে কোথাও তার যদি চলে আসে, তাহলে সে এই পরিমাণ বল অনুভব করবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার এই যে এই এবি তারটা সিডি তারের আশেপাশে চলে আসছে না, আবার যদি উল্টা ঘটনা চিন্তা করি, সিডি তারের ভিতর দিয়েও তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার জন্য এর আশেপাশেও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। সিডি তারের মধ্যে তো তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর জন্য তার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আবার এবি তার আসছে, তাহলে এবি তারও একটা বল অনুভব করবে। তাহলে সেটা একটু দেখি, তাহলে সেটা আমরা একটু দেখি। তাহলে এটা হচ্ছে এবার এবি তারে অনুভূত বল। তাহলে এফ এম। তাহলে এখন দেখো অনুভূত বল হচ্ছে আই এল বি সাইন থিটা। আই হচ্ছে কি, যে তারে অনুভূত বল সেই তারের তড়িৎ প্রবাহ। এবার এ বি তারে অনুভূত বল, এ বি তারের অনুভূত বলের তড়িৎ প্রবাহ হচ্ছে I1। বি কোনটা, যে চৌম্বক ক্ষেত্রে তুমি আনছো ওই তারটাকে, সেই চৌম্বক ক্ষেত্রের মান। কোন চৌম্বক ক্ষেত্রে আনছো তার, এ বি তারটা সিডি তারের আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে তার মধ্যে আসছে না। এ বি তারাটা কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে আসছে, সিডি তারের আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র হয়েছে সেইটা। তাহলে সিডি তারের জন্য চৌম্বক ক্ষেত্র আমরা একটু বের করি। সিডি তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, তাহলে বি ইকুয়ালস টু কি, দেখো সিডি একটা সরল অসীম পরিবাহী তার, সুষম অসীম পরিবাহী তার। তো অসীম পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় সূত্র কি, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এ হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এই তার থেকে এই তারের লম্ব দূরত্ব কত, লম্ব দূরত্ব হচ্ছে আর। তাহলে এখানে এর জায়গায় আমরা লিখলাম আর। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, যে তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতেছো সেই তারের তড়িৎ প্রবাহ। সিডি তারের জন্য চৌম্বক ক্ষেত্র, তাহলে সিডি তারের তড়িৎ প্রবাহ হচ্ছে I2, সিডি তারের তড়িৎ প্রবাহ হচ্ছে I2। এবার এটা একটু ওখানে বসাই দিই। তাহলে এখান থেকে দেখি I1 L মিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই আর ইনটু সাইন। এবার হচ্ছে থিটার পরিচয়, থিটা কত ডিগ্রি। দেখো থিটার পরিচয় কি ছিল, এল এবং বি এর মধ্যবর্তী কোণ, এল এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এল এর ডিরেকশন কোন দিকে, তড়িৎ প্রবাহ যেদিকে এল এর ডিরেকশন সেই দিকে। তাহলে এবি তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে, এবি তারে তড়িৎ প্রবাহিত হচ্ছে উপরের দিকে, তাহলে এল এর ডিরেকশন উপরের দিকে। এবার দেখি বি এর ডিরেকশন, বি মানে চৌম্বক ক্ষেত্র। কোন চৌম্বক ক্ষেত্র, সিডি তারের জন্য আশেপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে সেটা। তাহলে সিডি তারের তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে, উপরের দিকে। তাহলে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই দিকে আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রাখলাম, রেখে বাকি আঙ্গুলগুলা যে দিকে যাচ্ছে সেটাই হলো আমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে দেখো এই যে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে উপরের দিকে, তাহলে এই দিকে হলো প্রবেশ করতেছে, আর এই পাশ থেকে বের হয়ে আসবে। তাহলে বের হয়ে আসলে কি পয়েন্ট দেখবা, এখানে পয়েন্ট দেখবা, পয়েন্ট। আর এর জন্য এর এই পাশে কি দেখবা, ক্রস, এই পাশে দেখবা ক্রস। বুঝতে পারছি? তাহলে আমার তো ওই পাশের দরকার নেই, দরকার হলো এইখানে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এদিকে বের হয়ে আসতেছে, তাহলে দেখো যে এইটা চৌম্বক ক্ষেত্র বের হয়ে আসতেছে, আর তড়িৎ প্রবাহ কোন দিকে, উপরের দিকে। তাহলে তড়িৎ প্রবাহ যেদিকে এল সেদিকে, এল আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 9। তাহলে এখানেও থিটার ভ্যালু কত ডিগ্রি, থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির ভ্যালু এখানেও কত, 1। তাহলে কি দাঁড়াচ্ছে, মিউ নট I1 I2 ডিভাইডেড বাই 2 পাই আর। তুমি কি দেখতে পাচ্ছ যে দুইটা বল আসলে একই, দুইটা বল একই না, একই বল। এই এল কই গেল, সরি এল থাকবে এখানে। দুইটা বল আসলে একই, মানে প্রথম তারের জন্য যে পরিমাণ, সরি প্রথম তার বলছে এবি তার,
এবি তারের জন্য সিডি তার যে বল অনুভব করবে, সিডি তারের জন্য এবি তার সেম পরিমাণ বলই অনুভব করবে, কোনো রকম আলাদা কিছু হবে না। এবার এটা তো টোটাল অনুভূত বল। যদি তারের একক দৈর্ঘ্যে বল বলে, তারের একক দৈর্ঘ্যে বল, আচ্ছা একক দৈর্ঘ্যে বল তুমি কিভাবে বের করবে? একক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য কত? একক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য এক, তাহলে এল এর মান 1 বসাও, কাহিনী শেষ। এল এর মান 1 বসালে কি থাকে? Fm equals to mu naught I1 I2 divided by 2 pi r, শেষ। দেখো তোমাদের কতদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেখানে এরকম একটা প্রশ্ন ছিল তারের একক দৈর্ঘ্যে বল নির্ণয় করো। তাহলে এই হচ্ছে সেই ফর্মুলা। এখন এবার এই যে একজন আরেকজনের উপর বল প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করে তারগুলা কি কাছে আসবে না দূরে যাবে? বল প্রয়োগ করে তারগুলা কাছে আসবে নাকি দূরে যাবে? তার মানে এই বল দুটাকে আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী সেটা দেখতে হবে। আকর্ষণ ধর্মী হলে কাছে আসবে, চ্যাপ্টা হয়ে যাবে, বিকর্ষণ ধর্মী হলে দূরে যাবে, প্রসারিত হয়ে যাবে, ছড়ায় যাবে। তাহলে এটা দেখবো কিভাবে? তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বল বের করার জন্য কে বলছে? ফ্লেমিং তার বাম হস্তনীতি ব্যবহার করতে বলছে। তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বল বের করার জন্য ফ্লেমিং বাম হস্তনীতি ব্যবহার করতে বলছে। তাহলে ফ্লেমিং এর বাম হস্তনীতি অনুসারে আমরা একটু দেখি, তো এখানে মনোযোগ দিয়ে দেখি ফ্লেমিং এর বাম হস্তনীতি। তাহলে এবি তারের জন্য সিডি তারের উপর অনুভূত বল, যে এই তারের উপর অনুভূত বল বের করি, এই তারের উপর অনুভূত বল কোন দিকে সেটা বের করি। তাহলে যে ফ্লেমিং এর বাম হস্তনীতিতে আমরা কি বলছিলাম? ফাদার মাদার চিলড্রেন, ফাদার মাদার চিলড্রেন। তাহলে ফাদার হচ্ছে ফোর্স, এই ফোর্সের ডিরেকশন চাচ্ছি, আর মাদার হচ্ছে ম্যাগনেটিক ফোর্স লাইন মানে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন, সেটা আমি সেই বরাবর অ্যালাইন করবো। আর এইটা হচ্ছে আমাদের কি? কারেন্টের ডিরেকশন। তাহলে দেখো কারেন্ট কোন দিকে? কারেন্ট হচ্ছে উপরের দিকে, এই যে এটা কারেন্ট উপরের দিকে হয়েছে। এখন দেখো তো এই যে এটা তো চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হওয়ার কথা ছিল, চুম্বক ক্ষেত্র তো ভেতরের দিকে হয়েছে, কি চুম্বক ক্ষেত্রের ডিরেকশন? না। তাহলে দেখো তো এখন আমরা এরকম কি করতে পারি? এটা হচ্ছে আমাদের কি বলতো? কারেন্টের ডিরেকশন। তাহলে এইরকম এবার কি হয়েছে দেখো তো, এরকম হয়েছে, দেখো তো চুম্বক ক্ষেত্রে যে ভেতরের দিকে, কারেন্ট উপরের দিকে, আর এই যে বৃদ্ধাঙ্গুলে যেদিকে পয়েন্ট করে আছে সেটা কিসের ডিরেকশন? এই যে দেখো চুম্বক ক্ষেত্রে যে ভেতরের দিকে, ভেতরে তড়িৎ প্রবাহ উপরের দিকে, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কি? ফোর্স। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের ফোর্সের ডিরেকশন, এই দিকে। সিডি তার এই দিকে বল অনুভব করবে, এফ অফ সিডি। এবার দেখি তো এবি তার কোন দিকে বল অনুভব করে, এবি তার কোন দিকে বল অনুভব করে সেটা একটু দেখি। তাহলে আবার ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তাহলে দেখো এবার একটু খেয়াল করে দেখো, আমাদের জিনিসটা চিন্তা করতে হবে যে এফ বি আই, তাহলে ফাদার মাদার চিলড্রেন, ফাদার হচ্ছে ফোর্স, মাদার হচ্ছে ম্যাগনেটিক ফোর্স লাইন, আর চিলড্রেন হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট কোন দিকে দেখো? উপরের দিকে। তাহলে কারেন্ট উপরের দিকে আমি দিছি, এই দিকে কি চৌম্বক ক্ষেত্র? না, এদিকে কিন্তু চৌম্বক ক্ষেত্র না। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? বাহিরের দিকে। এই যে এরকম করে দেখালাম যে বাহিরের দিকে, দেখা যাচ্ছে বাহিরের দিকে চৌম্বক ক্ষেত্রে, যে বাহিরের দিকে, কারেন্ট উপরের দিকে, মিলছে? তাহলে দেখো তো এই বৃদ্ধাঙ্গুলি কোন দিকে পয়েন্ট করে আছে? বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? ওই দিকে না, ডান দিকে। তার মানে এই যে এফ অফ এবি এই দিকে, এফ অফ এবি এই দিকে। তাহলে দুইটা কি একই দিকে হয়ে গেল না? দুইটা একই দিকে হলে তার তো একে অপরকে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ? আকর্ষণ। তাহলে এই তারের পরবর্তী অবস্থা হয়ে যাবে এইরকম, এরকম হয়ে যাবে। এই যে এবি তার, এটা হচ্ছে সিডি তার, এইদিকে। কথাটা কি বুঝছো? কাহিনী বুঝছো? এদের মধ্যে ক্রিয়াশীল বল কি ধরনের? আকর্ষণ ধর্মী। এটা কি বুঝছো নাকি বলো? আচ্ছা বলো তো, একটা তড়িৎ প্রবাহ যদি উপরের দিকে আর একটা তড়িৎ প্রবাহ যদি নিচ দিকে হইতো, একটা তড়িৎ প্রবাহ উপরের দিকে আর একটা তড়িৎ প্রবাহ যদি নিচ দিকে হতো, তাহলে কি হইতো? বলের মানের কি কোনো চেঞ্জ আসতো? না, ডিরেকশন চেঞ্জ আসতো। তাহলে এটাকে আকর্ষণ ধর্মী হইতো? বিকর্ষণ। কিভাবে হইতো সেটা আমরা একটু দেখাই। একটু এগুলা তোলা হয়ে গেলে বলো, খালি জাস্ট আরেকটা চিত্র। আচ্ছা এবার দেখো একটু চিন্তা করো, এই তড়িৎবাহী তারটা যদি পরস্পর বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত করতো, তাহলে কিন্তু এই মানের কোনো পরিবর্তন হইতো না, মানের কোনো পরিবর্তন হইতো না। তাহলে ধরো এই দিকে I1 আর এই দিকে ধরো I2, তো এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে R, মানের কোনো পরিবর্তন হবে না। এবার দেখবো যেটা কি আকর্ষণ ধর্মী হয় নাকি বিকর্ষণ ধর্মী হয়। তোমাদের স্বাভাবিক দৃষ্টিতে কি মনে হয়? তড়িৎ প্রবাহ একই দিকে হয়ে যদি আকর্ষণ ধর্মী হয়, তড়িৎ প্রবাহ বিপরীত দিকে হইলেও কি আকর্ষণ ধর্মী হবে? হবে হচ্ছে বিকর্ষণ ধর্মী। তাহলে একটু দেখি, প্রথমে হচ্ছে আমরা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন নির্ণয় করি। ধরো এটা হচ্ছে এবি তার, এই এখানে বি এখানে, সিডি তার। সিডি তারের অনুভূত বল কোন দিকে সেটা আগে দেখি। তাহলে অনুভূত বল বের করার জন্য আগে তো চৌম্বক ক্ষেত্র জানা লাগবে। তাহলে দেখো তড়িৎ প্রবাহ উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতরের দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতরের দিকে। তাহলে ক্রস ডিরেকশনে চৌম্বক ক্ষেত্র। এবার ফোর্সের ডিরেকশন, ফ্লেমিং এর বাম হস্তনীতি, ফ্লেমিং এর বাম হস্তনীতি।
তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এইখানে তড়িৎ প্রবাহের ডিরেকশনের সাথে আমি কি করলাম, কারেন্টের ডিরেকশন অ্যালাইন করছি। কারেন্টের ডিরেকশন অ্যালাইন করার পরে দেখো তো এখন কি, এই যে কারেন্টের ডিরেকশন এই দিকে, নিচের দিকে, ঠিক আছে, কিন্তু চৌম্বক ক্ষেত্র কি এই দিকে? চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতর দিয়ে। তাহলে এইরকম দেখো এবার কি ঠিক আছে? তাহলে ফোর্স কোন দিকে দেখো তো? বাইরের দিকে। তাহলে এই যে এফ অফ সিডি কোন দিকে? এইদিকে, এফ অফ সিডি। এবার আসি এই যে এবি তারের জন্য আমাদের বলের ডিরেকশন, তার জন্য আগে চৌম্বক ক্ষেত্র দেখতে হবে। তাহলে এখানে তড়িৎ প্রবাহ কোন দিকে দেখো? সিডি তারের জন্য চৌম্বক ক্ষেত্র। তাহলে সিডি তারের তড়িৎ প্রবাহ নিচের দিকে। তাহলে সিডি তারের যে তড়িৎ প্রবাহ নিচের দিকে হয়, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র বাইরের সাইডে কোন দিকে হবে? ভেতরে। এই যে তড়িৎ প্রবাহ নিচের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র এই পাশে ভেতরের দিকে, আর এই পাশে বাইরের দিকে। তাহলে এখানে যদি চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে হয়, তাহলে ডিরেকশন হবে হচ্ছে ক্রস। এবার আবারও ফ্লেমিং এর বাম হস্ত নীতি দিয়ে আমি এই তারের উপর ক্রিয়াশীল বলের মানটা নির্ণয় করার চেষ্টা করব, মানে বলের ডিরেকশন। তাহলে খেয়াল করো, তড়িৎ প্রবাহ কোন দিকে? উপরের দিকে। যে তড়িৎ প্রবাহ উপরের দিকে, তড়িৎ প্রবাহ উপরের দিকে। তাহলে দেখো তো চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে কি অ্যালাইন করা গেছে? না। এইবার হয়েছে, দেখো তো এইবার হয়েছে না? এই যে এরকম চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে, তড়িৎ প্রবাহ উপরের দিকে, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে পয়েন্ট করা আছে দেখো তো? বাইরের দিকে। এই যে চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে, তড়িৎ প্রবাহ উপরের দিকে, আর এই যে বৃদ্ধাঙ্গুলি হচ্ছে বাইরের। তাহলে এই যে এই দিকে হচ্ছে এফ অফ এবি, এবি তার বাইরের দিকে বল অনুভব করবে। তাহলে দেখো তো দুইটা বল কি একই দিকে অনুভব করতেছে? বিপরীত দিকে। বিপরীত দিকে অনুভব করলে তারটা কি ওইরকম হবে না এইরকম হয়ে যাবে? এবার তারটা হবে এইরকম। তাহলে এটা হচ্ছে এবি তার, এবি, এটা হচ্ছে সিডি। মানের কি কোনো পরিবর্তন হবে না? এটার তড়িৎ প্রবাহ হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। এটা হলো বিকর্ষণধর্মী বল সৃষ্টি হবে। পুরো সবকিছু কিন্তু সেম, আর কোথাও কোনো পরিবর্তন হবে না, সবই সেম থাকবে। জাস্ট হচ্ছে এটা আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী, এটা হলো ঘটনা। আচ্ছা, তাহলে এখন আমরা বলবো হচ্ছে হল ইফেক্ট বা হল ভোল্টেজ। আচ্ছা, তাহলে এখন নতুন টপিকের দিকে আসি, হল। আচ্ছা, বাংলা ইংরেজি নাম মিশাই, ক্রিয়া লিখি ও হল বিভব, হল ইফেক্ট, আর হচ্ছে হল ভোল্টেজ। বিজ্ঞানী এডউইন হল তার নাম অনুসারে এটার নাম করা হয়েছে হল ভোল্টেজ, মানে যে পরীক্ষার হল টাইপ আছে না, ওইরকম হল ভোল্টেজ। তাহলে এটা কিভাবে কি জিনিস সর্বপ্রথম উনি ব্যাখ্যা করছিলেন বলে তার নাম অনুসারে এটা করা হয়। তাহলে এবার কি করব, এর আগে দেখো কি করছিলাম, এর আগে যা যা শিখছিলাম, একটা আধানের উপর তড়িৎবাহী বল, একটা তারের উপর হচ্ছে চৌম্বক বল, আধানের উপর চৌম্বক বল, তারের উপর চৌম্বক বল, যা যা শিখছিলাম সব এখানে কিন্তু আবার লাগে। এর আগে আমরা কি করছিলাম, একটা আধানকে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করাইলে কি পরিমাণ বল অনুভব করবে সেটাই শিখছিলাম। কোন একটা তড়িৎবাহী তারকে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে নিয়ে আসলে কি পরিমাণ বল অনুভব করছে সেটা দেখছিলাম। এবার কোন একটা পাতলা ফলক আকৃতির যদি পরিবাহী পাত হয়, পাতলা ফলক আকৃতির পরিবাহী পাত, ধরো বিষয়টা কেমন, যে এরকম ধরো, এরকম পাতলা ফলক আকৃতির পরিবাহী একটা পাত এরকম। তাহলে এর ধরো এই পাশে চৌম্বক ক্ষেত্র আছে, এই পাশে চৌম্বক ক্ষেত্র আছে, এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার জন্য কি ঘটনাটা ঘটে সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখানে একটু এরকম একটা ফলক আঁকার চেষ্টা করি। তো ধরো যে এই ফলকের এই পাশে, যে এই পাশে হচ্ছে ধরো এই যে এইখানে এই পাশে আছে, বাইরের পাশে হচ্ছে তোমার কি বল, ধরো এই পাশে আছে নর্থ পোল, ওই পাশে আছে সাউথ পোল। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে? চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। তা আমি বোঝানোর জন্য এই পাশে দেখাইলাম যে এইভাবে এই দিক থেকে এই দিকে বের হয়ে যাচ্ছে, এটা হলো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা যে ফলক আকৃতির পাত, এর যে এই পাশে নর্থ পোল, এই পাশে সাউথ পোল, এদিক থেকে এদিকে ঢুকে চলে যাচ্ছে, এরকম করে প্রবেশ করে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা নর্থ পোল, এই পাশে সাউথ পোল। আচ্ছা, এবার এর ভিতর দিয়ে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে, কি হবে, এইভাবে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে, এরকম ভাবে তড়িৎ প্রবাহিত হয়ে যাচ্ছে। এইদিকে ধরো তড়িৎ প্রবাহ, এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে।
এরকম ধরো এই পাশ থেকে ওই পাশে তড়িৎ প্রবাহিত হয়ে চলে যাচ্ছে এরকম, এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখন বিজ্ঞানী হল তিনি দেখছেন, এডউইন হল দেখছেন যে এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই তড়িৎ প্রবাহের দরুন এখানে যে চৌম্বক ক্ষেত্রের ভেতর আমি একটা ফলক আকৃতির পরিবাহী পাত রাখছি, এটা কিন্তু একটা পরিবাহী ফলক আকৃতির একটা পরিবাহী পাত রাখছি। এইটা চৌম্বক ক্ষেত্রের দরুন যখন এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহের কারণে তড়িৎ প্রবাহের সমকোণে এবং চৌম্বক ক্ষেত্রের সমকোণে এটার দুই প্রান্তে বা দুইটা পাতে বিভব জমা হবে। তার নাম অনুসারে এটার নাম হচ্ছে হল বিভব। তাহলে এখন এই বিভবটা আসলে কেন জমা হয়, কিভাবে জমা হয় সেটা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, এই যে তড়িৎ প্রবাহ যেদিকে, আমরা সেদিকে কল্পনা করেছিলাম কি ইমাজিনারি পজিটিভ চার্জের ফ্লো হচ্ছে। মনে আছে কতদিন কিন্তু আমরা এটা বলছিলাম যে তড়িৎ প্রবাহ যেদিকে সেদিকে আসলে ইমাজিনারি পজিটিভ চার্জের ফ্লো, মনে আছে? তড়িৎ প্রবাহের দিকের সাথে আমরা আসলে বলছিলাম যে তড়িৎ প্রবাহ যেদিকে তার বিপরীত দিকে ইলেকট্রনের ফ্লো হয়। আমরা তো ইলেকট্রন মানে নেগেটিভ চার্জের ফ্লো নিয়ে কথা বলি না, আমরা সবসময় কথা বলি হচ্ছে পজিটিভ চার্জের ফ্লো নিয়ে। তাহলে তড়িৎ প্রবাহ যেদিকে হবে সেই দিকে আমরা কি কল্পনা করি যে একই দিকে ইমাজিনারি পজিটিভ চার্জের ফ্লো হচ্ছে। তাহলে দেখো এই যে এটার ফ্লো এর ডিরেকশন কোন দিকে, এটার বেগ হচ্ছে এই দিকে, আর একটার বেগ হচ্ছে এই দিকে, এটার বেগ হচ্ছে এই দিকে, এই দিকে হচ্ছে তাদের বেগের ডিরেকশন, এদিকে হচ্ছে তাদের বেগের ডিরেকশন। এখন একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় একটু খেয়াল করো, এই যে এই আধানটা এই চুম্বক ক্ষেত্রের ভেতরে চলে আসছে না, কি হয়েছে? আচ্ছা দেখো ক্লাসে একটু মনোযোগ দিই। তাহলে এই যে আধানটা চুম্বক ক্ষেত্রের ভেতরে চলে আসছে না, আধানটা চুম্বক ক্ষেত্রের ভেতরে চলে আসছে। তাহলে কোনো একটা আধান যদি চুম্বক ক্ষেত্রের ভেতরে চলে আসে সে তো একটা বল অনুভব করবে। কোনো আধান যদি চুম্বক ক্ষেত্রের ভেতরে চলে আসে সেই আধান কর্তৃক অনুভূত চুম্বক বল কিভাবে বের করে, কিউ ভি বি সাইন থিটা। আর যদি আমি ডিরেকশন চাই ভি ক্রস বি, এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট, এটার সাহায্যে আমরা কিন্তু ডিরেকশন বের করার চেষ্টা করতে পারি। আচ্ছা তাহলে এখন একটু চিন্তা করো, এই আধান যাচ্ছে এই দিকে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভেতরের দিকে। তাহলে এই ভেতরের দিকে বলতে এই যে এরকম দেখো আধান যাচ্ছে এই দিকে, এই যে আধানের বেগ এই দিকে, আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে, এটার ভেতরের দিকে। তাহলে দেখো ভি ক্রস বি, ভি ক্রস বি, ভি বরাবর আমি হাত রাখছি, বি এর দিকে আঙ্গুলগুলো ঘুরাচ্ছি, তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে পয়েন্ট করে আছে সেটাই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের চৌম্বক বলের ডিরেকশন। তাহলে ভি ক্রস বি কোন দিকে, দেখো তো বৃদ্ধাঙ্গুলি কোন দিকে পয়েন্ট করে আছে, উপরের দিকে। তাহলে এই আধান যখন এই চৌম্বক ক্ষেত্রের ভেতরে চলে আসবে, আসলে একটা ধাক্কা খাবে না, একটা ধাক্কা খাবে কিনা, কোন দিকে ধাক্কা খাবে বলো তো, ধাক্কা খাবে কোন দিকে, উপরের দিকে, এই দিকে একটা ধাক্কা খাবে, এফ এম ম্যাগনেটিক ফোর্স। ধাক্কা খাই কি ওখানে থাকতে পারবে, বের হয়ে কি চলে যাবে না, বের হয়ে চলে যাবে না। এটা একটা পরিবাহী পাত, পরিবাহী পাত হয় এই পজিটিভ চার্জটা এখানে এসে জমা হয়ে যাবে, পরিবাহী যে পরিবাহী তাই ওখানে এসে জমা হইতে পারবে। একটা জমা হইলো, তারপরের যে পজিটিভ চার্জ এটা তো চলে গেছে, এখন এটা চলে গেছে, চলে যাওয়ার পরে পরের যে চার্জটা এটাও তো পজিটিভ চার্জ, এটাও এই চৌম্বক ক্ষেত্রের ভেতরে আসছে, তাহলে এটাও কি একটা বল অনুভব করবে না? তাহলে দেখো তো এরও বেগের ডিরেকশন এইদিকে, চৌম্বক ক্ষেত্রের ভেতরের দিকে, তাহলে ভি ক্রস এটা উপরের দিকে বল অনুভব করবে, তাহলে এটাও কোন দিকে বল অনুভব করবে, উপরের দিকে বল অনুভব করবে এফ। আচ্ছা তার আগে একটা জিনিস বলি, একটা পরিবাহীতে নিউট্রাল অবস্থায় থাকে না, পরিবাহী পাতদ্বয় হচ্ছে নিউট্রাল। আমরা যদি একটু দেখি পরিবাহী, ধরো এরকম একটা পাত, এরকম একটা পাত, তাহলে এর মধ্যে যত সংখ্যক প্রোটন আছে তত সংখ্যক ইলেকট্রন সাধারণত থাকে। তাহলে দেখো এখন উপরের পাতে যদি একটা প্রোটন বেশি চলে আসে, তাহলে উপরের পাতে এই পাতে বা উপরের এই অংশে যদি ধনাত্মক চার্জের আধিক্য দেখা যায়, তার তুলনায় নিচের পাতে ধনাত্মক চার্জের পরিমাণটা একটু কম বলে মনে হবে না, তার তুলনায় ধনাত্মক চার্জের পরিমাণ একটু কম বলে মনে হবে। তাহলে ধনাত্মক চার্জের পরিমাণ যদি কম বলে মনে হয়, তাহলে এখানে কি ঋণাত্মক চার্জের আধিক্য বলে মনে হবে না। তাহলে দেখো উপরের পাতে যদি ধনাত্মক চার্জ তৈরি হয়, তাহলে এখানে ধনাত্মক চার্জ বেশি, তাহলে তার তুলনায় এখানে কি ধনাত্মক চার্জ কম না, ধনাত্মক চার্জ কম হওয়া মানে কি নেগেটিভ চার্জটা বেশি হয়। তাহলে উপরের পাতে যদি পজিটিভ চার্জ জমা হয়, তার রেসপেক্টে নিচের পাতে একটা ইমাজিনারি নেগেটিভ চার্জ জমা হয়ে যাবে। তাহলে এবার দেখো, এবার পরের যে চার্জটা এটা উপরে যাওয়ার চেষ্টা করতেছে, পরের যে চার্জ এটা উপরে যাওয়ার চেষ্টা করতেছে, বলো তো এটা কোন চার্জ, পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ। দেখো আগে তো উপরে কেউ ছিল না, এই একাই সুন্দর করে লাফায়ে চলে গেছে, এবার যখন এই উপরে যাওয়ার চেষ্টা করবে তখন দেখো তো এই পজিটিভ চার্জকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, বিকর্ষণ করে কি উপরের দিকে যাইতে চাবে, বলবে যে তুমি উপরে আসো, ওকে কি করবে নিচের দিকে ধাক্কা দিবে না। বিকর্ষণ বল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ ই দিলাম, তড়িৎ বল, তাহলে নিচের দিকেও একটা বল অনুভব করবে। কিন্তু দেখো এই যে এই চুম্বক বলটা এই তড়িৎ বলের তুলনায় অনেক বেশি হয়, কারণ মাত্র চার্জ এখানে কয়টা
একটা, তার নিচের দিকের বিকর্ষণ বল কম আর উপরের দিকে যাওয়ার এই টেন্ডেন্সিটা অনেক বেশি। তাহলে এই চার্জটাও দেখা যাবে উপরের পাতে এসে জমা হয়ে গেছে। এই পরের চার্জটার কথা চিন্তা করে, এও তো উপরের দিকে একটা বল অনুভব করবে, এও উপরের দিকে একটা বল অনুভব করবে। আচ্ছা, উপরে একটা পজিটিভ চার্জ ছিল, নিচে তার রেসপেক্টে একটা নেগেটিভ চার্জ, উপরে আরেকটা পজিটিভ চার্জ, তার রেসপেক্টে আরেকটা নেগেটিভ চার্জ। এবার দেখো 3 নাম্বার চার্জটার কথা দেখো তো। 3 নাম্বার চার্জ উপরে যাওয়ার চেষ্টা করবে। প্রথমে তো কেউ ছিল না, তাই কোনো বিকর্ষণ করেনি। দ্বিতীয়বার যখন এই চার্জ যাওয়ার চেষ্টা করছে, একটা চার্জ তাকে বিকর্ষণ করছে। এবার যখন এই উপরে যাওয়ার চেষ্টা করবে, উপরে পজিটিভ চার্জ কয়টা? 2টা। তাহলে আগের তুলনায় বেশি বলে বিকর্ষণ করবে না, আগের তুলনায় কি করবে? তুলনামূলক বেশি বলে বিকর্ষণ করবে। তারপরেও দেখা যাবে কি, যদি এফ এম এর মান এফ এর থেকে বেশি হয়, যদি এই চৌম্বক বলের মান তড়িৎ বলের থেকে বেশি হয়, তখন দেখা যাবে এই প্লাস চার্জটা উপরে গিয়ে জমা হয়েছে। তাহলে তার রেসপেক্টে নিচে আরেকটা কি চার্জ জমা হবে? নেগেটিভ। এরকম অনেকগুলো পজিটিভ চার্জ গিয়ে জমা হতে পারে না, অনেকগুলো পজিটিভ চার্জ কি হবে এখানে জমা হবে। উপরে যতগুলো পজিটিভ চার্জ জমা হবে, তার রেসপেক্টে ততগুলো আবার নেগেটিভ চার্জ এখানে জমা হবে। বুঝতে পারছি? এবার এই যে উপরে যত চার্জ জমা হবে, নিচের দিকের বিকর্ষণ বলের পরিমাণ তত বাড়তে থাকবে না? তা বাড়তে থাকলে একটা পর্যায়ে এসে আর কি উপরের দিকে যাওয়ার মানে সম্ভব হবে? একটা পর্যায়ে দেখা যাবে এই চুম্বক বল আর নিচের দিকের বিকর্ষণ বল সমান হয়ে গেছে। চুম্বক বল আর নিচের দিকের বিকর্ষণ বল যদি সমান হয়, তাহলে কি উপরে যাবে না নিচে যাবে? উপরের দিকের বল এবং নিচের দিকের বল যদি সমান হয়, তাহলে কি উপরে যাবে না নিচে যাবে? তাহলে কি চার্জ ওখানেই বসে থাকবে? না, চার্জ কিন্তু সামনেই যাবে। নিউটনের গতির সূত্র আমরা পড়ছিলাম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকে। তাহলে দেখো, এ তো গতিশীল ছিল, এই চার্জটা গতিশীল ছিল না? গতিশীল চার্জ এর ভিতরে আসে বল অনুভব করতেছে, তাহলে উপরে নিচে মোট বল শূন্য, তাহলে এর উপর কোনো বল নাই, তাহলে সে তো গতিশীল, সে এখন কিভাবে যাবে? সমবেগে গতিশীল থাকবে। এটাই কিন্তু তার তারণ বেগ, এটাই হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। তারণ বেগে আগেও যাচ্ছিল, পরেও যাবে। মাঝখান থেকে কি হবে? কিছু চার্জ উপরে এসে জমা হলো, কিছু চার্জ নিচে এসে জমা হলো। তাহলে উপরে যখন চার্জ জমা হলো, এটাকে হাই ভোল্টেজের একটা প্রান্ত হয়ে গেল, যখন নিচে কিছু চার্জ এসে জমা হলো, এটা লো ভোল্টেজের প্রান্ত হয়ে গেল। তাহলে দেখো, উপরে এবং নিচে এই দুই প্রান্তের বিভবের একটা পার্থক্য তৈরি হয়ে গেল কিনা? এই দুই প্রান্তে বিভবের একটা পার্থক্য তৈরি হয়ে গেল না? যে পরিমাণ বিভব পার্থক্য তৈরি হলে এটাই হচ্ছে হল ভোল্টেজ বেগ। বুঝতে পারছি ভোল্টেজ কই থেকে আসে? এখানে উপরে নিচে ভোল্টেজ কই থেকে আসে এটা বুঝতে পারছি। এই প্রান্ত এবং এই প্রান্তে বিভবের একটা পার্থক্য তৈরি হয়ে গেল। এবার একটু খেয়াল করো, এখানে তাহলে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন আমরা সবসময় জানি পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন, এই যে তড়িৎ, উপরে একটা চার্জ আছে, নিচে একটা চার্জ আছে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, তাহলে এখানে অবশ্যই তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এই তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন সবসময় কোন দিকে ভাইয়া? তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন সবসময় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। তাহলে এখানে কিন্তু আমরা একটা তড়িৎ ক্ষেত্রও পেয়ে যাচ্ছি। তাহলে হল ভোল্টেজের কাহিনী কি বুঝতে পারছো? হল ভোল্টেজ কিভাবে কি কাজটা করে, ক্লিয়ার? এবার দেখো, আমাদের বলা হয়েছে সংজ্ঞার ভিতরে, দেখবা বাসায় যায় যখন তুমি সংজ্ঞা পড়বা, তখন দেখবা এই চার্জগুলা জমা হয় তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের সমকোণে। এই কথাটা বলছে, তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের সমকোণে চার্জটা জমা হয়। তাহলে কেন একটু চিন্তা করো। এই যে ধরো এরকম একটা পাতলা ফলক আকৃতির সেই পাতটা ছিল, এই দিক থেকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, দেখো এই দিক থেকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটার ভেতর দিয়ে প্রবেশ করে যাচ্ছে, আর চৌম্বক ক্ষেত্র এই দিকে প্রবেশ করতেছে। তাহলে চার্জ জমা হচ্ছিল কোথায়? এই দিক দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার সময় উপরের পাতে চার্জ জমা হচ্ছিল, তার রেসপেক্টে নিচের পাতে নেগেটিভ চার্জ। তাহলে দেখো তো, এই যে তড়িৎ প্রবাহ যেদিকে, তার সাথে সমকোণে চার্জ জমা হইলো না? তড়িৎ প্রবাহ এই দিকে, চার্জ জমা হলো এইখানে উপরের দিকে, তাহলে তার সাথে সমকোণে না? আচ্ছা, এবার দেখো চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে কিনা? চৌম্বক ক্ষেত্র তো ভেতরের দিকে, তার সাথেও কি সমকোণে চার্জটা গিয়ে জমা হচ্ছে না? এই জন্য দেখবা সংজ্ঞা যখন পড়বা তখন বলা হবে যে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের সমকোণে চার্জটা জমা হয়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আশা করি হল ভোল্টেজ বা হল ক্রিয়া জিনিসটা বুঝতেছে। এখানে যে ভোল্টেজটা পাওয়া যায় সেটা হচ্ছে হল ভোল্টেজ, আর যে ঘটনাটা ঘটতেছে এটার নামই হচ্ছে হল ইফেক্ট। তাহলে এই হল ভোল্টেজের রাশিমালা আমাদের প্রতিপাদন করতে হবে, হল ভোল্টেজের মান যদি নির্ণয় করতে হয়, হল ভোল্টেজের রাশিমালা। তাহলে দেখো, এই যে এই চার্জগুলা কি অনন্তকাল ধরে জমা হতে থাকতেছিল? অনন্তকাল ধরে কি চার্জ জমা হচ্ছিল? না। কতক্ষণ পর্যন্ত জমা হয়েছে? যতক্ষণ না পর্যন্ত চৌম্বক বল আর তড়িৎ বল কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে একটা পর্যায়ে যায় কি হবে? এই চৌম্বক বল এবং এই তড়িৎ বল কি হয়ে যাবে বলতো? সমান হয়ে যাবে। এফ এম এবং এফ ই দুইটা কি হয়ে যাবে? সমান। তা এখন একটু খেয়াল করো তো, এফ ই মানে হচ্ছে চৌম্বক বল, তড়িৎ বল কেমনে বের করবা? আমরা শিখছিলাম ই ইকুয়ালস টু এফ বাই কিউ, মনে আছে? তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। তাহলে এখান থেকে এফ ইকুয়ালস টু কি পাওয়া যায়? কিউ ই। তাহলে এখানে এফ ইকুয়ালস টু কি পাওয়া যাচ্ছে? কিউ ই। ভাইয়া ই কি? এই যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে না?
সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা হচ্ছে ই। তাহলে এখান থেকে দেখো তো, এখান থেকে আমরা কি করতে পারি, এফ এম হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। বলতো থিটার পরিচয় কত? থিটাটা কি ছিল? থিটাটা ছিল বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। দেখো তো চৌম্বক ক্ষেত্র কোন দিকে ছিল? ভেতরের দিকে। চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে, আর আধান যাচ্ছিল কোন দিকে? দেখো তো আধান যাচ্ছে এই দিকে, চৌম্বক ক্ষেত্র এই দিকে, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90। তাহলে থিটা হচ্ছে এখানে 90। সাইন 90 এর ভ্যালু কত? 1, ওটা বাদ। তাহলে এখন দেখো কিউ, ই এর জায়গায় কি লেখা যায়? আমরা কি এরকম একটা সূত্র শিখছিলাম যে ই ইকুয়ালস টু ভি ইন্টু ডি, এরকম শিখছিলাম না? আচ্ছা আমি একটু দেখি, ই ইকুয়ালস টু সি কিউ বাই ডি স্কয়ার, তাহলে সি কিউ ডিভাইড বাই টি ইনটু 1/d, তাহলে ভি বাই ডি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু ইডি শিখছিলাম। ভি ইকুয়ালস টু ইডি শিখছিলাম আমরা। তাহলে আমরা শিখছিলাম কি, ভি ইকুয়ালস টু ই ইন্টু ডি, এটা কিন্তু শিখছিলাম। বিভব ইকুয়ালস টু প্রাবল্য ইন্টু দূরত্ব, বিভব ইকুয়ালস টু প্রাবল্য ইন্টু দূরত্ব। তাহলে এখান থেকে দেখো তো আমরা ই সমান সমান কি লিখতে পারি, ভি ডিভাইডেড বাই ডি। ভি ডিভাইডেড বাই ডি, এখানে তাহলে লিখি ভি ডিভাইডেড বাই ডি। এটাই হচ্ছে সেই হল ভোল্টেজ, এটাই হচ্ছে সেই হল ভোল্টেজ। আর এই পাশে কি থাকলো, ভি কিউ ভি বি সাইন, সাইন 90 ডিগ্রির মান কি লেখার দরকার আছে? না, কিউ আর কিউ কাটা। তাহলে কি দাঁড়াচ্ছে, ভি এইচ ইকুয়ালস টু কিউ ভি বি ডি, সরি কিউ আবার লিখছে, ভি বি ডি ডিভাইডেড ভি বি ডি, আর কিছু আছে না, ভি বি ডি, ভি বি ডি। বুঝতে পারছো? ডিটা কি ছিল বলতো? মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে দূরত্ব কতটুকু? এই যে চিত্রে দেখো, এই চিত্রে এই যে এতটুকু হচ্ছে দূরত্ব, এই যে এতটুকু, উপরের চার্জ এবং নিচের চার্জের মধ্যবর্তী দূরত্ব এতটুকু হচ্ছে ডি। ক্লিয়ার এই পর্যন্ত? এটা একটা সূত্র গেল, আর একটা সূত্র আসবে, তাহলেই শেষ আজকের পড়া। তাহলে দেখো একটু আমরা এদিকে তাকাই, এই যে এই ভিটা কি ছিল বলতো? ওই আধানের বেগ। আধানগুলা ছিল তারণ বেগে গতিশীল। তা আমরা জানি তারণ বেগ, আমরা জানি তারণ বেগ যদি ভি হয়, তারণ বেগ ভি হলে আমরা জানি আই ইকুয়ালস টু এন এ ভি ই। ই হচ্ছে ইলেকট্রন মানে আধান, আধানকে আমরা এখানে কিউ ধরছি। তাহলে এখান থেকে দেখো তো ভি সমান সমান কি লেখা যাবে? ভি সমান সমান লেখা যাবে হচ্ছে আই ডিভাইডেড বাই এন এ কিউ। সেটা যদি এখানে বসাই তাহলে কেমন আসে? তাহলে আই ডিভাইডেড বাই এন এ কিউ ইন্টু এখানে আসতেছে হচ্ছে তোমার বি ডি। ঠিক আছে? ঠিক আছে কিনা? এখন এখান থেকে আমরা কি করতে পারি, এই এন এর পরিচয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এন এর পরিচয়টা কি? এন ছিল তারের একক আয়তনে আধান বাহকের সংখ্যা, একক আয়তনে তারের একক আয়তনে আধান বাহকের সংখ্যা হচ্ছে এটা। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, এই যে এল হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি দিছি? দৈর্ঘ্য আচ্ছা, ডি হচ্ছে এন টি কিউ, আয়তন নিয়ে আসা লাগবে না? আচ্ছা এরকম কেন হচ্ছে, এন এ কিউ ডি ইনটু এল। আচ্ছা ক্ষেত্রফল ভাঙা গেছে, সরি একটু ডিস্টার্ব হইলো। তাহলে দেখো এই যে এ হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি? দেখো এই তারণ বেগের যে সূত্রটা আসছিল, তারণ বেগের সূত্রটা কিভাবে আসছিল? ধরো এরকম একটা তার, পরিবাহী তার, এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, এই পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো এ। এবার দেখো এই তড়িৎ পরিবাহিত হচ্ছে কার ভিতর দিয়ে? এই পরিবাহী পাতের মধ্য দিয়ে। তাহলে এবার পরিবাহী পাতটা কি এরকম সিলিন্ডার আকৃতির? না, পাতটা হচ্ছে কি আকৃতির? ঘনক আকৃতির বা ক্ষেত্রফল আকৃতির। তাহলে এর ক্ষেত্রফল কতটুকু? এই যে এতটুকু হচ্ছে তার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা এবার দরকার। তাহলে এই ক্ষেত্রফল কিভাবে বের করবা? এটা তো আয়তাকার একটা শেপ, আয়তাকার অংশের ক্ষেত্রফল কিভাবে বের করা যায়? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে ধরো ডি, আর প্রস্থকে আমরা এখানে কনসিডার করব হচ্ছে টি। এই যে এতটুকু, এতটুকু হচ্ছে তার প্রস্থ, থিকনেস, এটাকে টি দ্বারা প্রকাশ করা হলো, প্রস্থ হচ্ছে টি। তাহলে ক্ষেত্রফলকে যদি আমি ভাঙাই তাহলে কি পাওয়া যাবে? দেখো আই বি ডি ডিভাইডেড বাই এন। এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে কত? ডি, প্রস্থ হচ্ছে কত? টি ইন্টু কিউ। দেখো এটা কি ঠিক আছে? ডিটি ইন্টু কিউ,
হ্যাঁ, থিকনেস, থিকনেস সেখান থেকে টি আসছে, থিকনেস হচ্ছে টি। তাহলে এখান থেকে দেখো তো, এই যে ডি আর ডি কেটে দেওয়া যায় না, ডি আর ডি কেটে দেওয়া যায়, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, VH ইকুয়ালস টু IB ডিভাইডেড বাই NTQ। ভাইয়া বইগুলোতে তুমি দেখবে টি দ্বারাই প্রকাশ করা হয়েছে, থিকনেসকে টি দ্বারা প্রকাশ করা হয়েছে, স্থির তড়িতেও থিকনেসকে টি দ্বারা প্রকাশ করা হয়েছিল, দেখবা। তাহলে দেখো তো এই সূত্রটা কি বুঝতে পারছো? তাহলে হল ভোল্টেজের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে VBD আর একটা হচ্ছে IB ডিভাইডেড বাই NTQ। এন এর পরিচয় কি, একক আয়তনে আধান বাহকের সংখ্যা, আর হচ্ছে তোমার I তড়িৎ প্রবাহ, বি হলো চৌম্বক ক্ষেত্র, টি হলো প্রস্থ। এখন টি নির্ণয় অনেকের ঝামেলা হয়, টি নির্ণয় অনেকের ঝামেলা হয়। দেখো টি এর পরিচয় অনেকেই ভুল করে যে ভাইয়া এইটুকুকে টি ধরবো না এইটুকু টি ধরবো, কারণ সবসময় চিত্র দেওয়া থাকবে না, চিত্র সবসময় দেওয়া থাকবে না। তাহলে কি করবা, সহজে একটা জিনিস লিখে রাখবা, বি যে দিকে সেই দিকের দূরত্ব হলো টি। বি যেদিকে সেই দিকের দূরত্ব হলো টি, বি যেদিকে সেই দিকের দূরত্ব হচ্ছে টি। তাহলে দেখো তো এই যে বি, এই যে এরকম আমরা পরিবাহী পাতের কথা চিন্তা করতেছি, এই যে পরিবাহী পাত, এই যে পরিবাহী তার, তাহলে দেখো বি কোন দিকে ছিল, এখান থেকে এইদিকে প্রবেশ করে চলে যাচ্ছিল না। তাহলে দেখো এই যে এতটুকু টি, যদি বিষয়টা এমন হইতো, তাকাও যদি এরকম হইতো, যদি এরকম হইতো, পরিবাহটা যদি এরকম রাখা হইতো, চুম্বক ক্ষেত্র এই দিক থেকে প্রবেশ করে এইদিকে বের হচ্ছে, তড়িৎ প্রবাহ এই দিক থেকে এইদিকে চলে যাচ্ছে। তাহলে বি যদি এদিক থেকে এইদিকে হয়, এদিক থেকে যদি এইদিকে বি হয়, তাহলে বি যদি এইদিকে হয়, তাহলে এইবার থিকনেস কিন্তু আর এইটুকু না, এবার টি হচ্ছে এই যে এতটুকু। তাহলে বি যতটুকু টি কিন্তু ততটুকু। এই ম্যাথে যদি সমস্যা হয় তাহলে টি নির্ণয়ে সমস্যা হবে, আর কোথাও সমস্যা হওয়ার নাই। তাহলে যেটা আমরা বাসায় কাজ করবো, তোমাদের ম্যাথ দেওয়া থাকবে, যদি প্রশ্নের চিত্র দেয়া না থাকে তাহলে তুমি সুবিধা মতো এরকম চিত্রই সবসময় কল্পনা করবা। এরকম চিত্র কল্পনা করলে দেখা যাবে কি এতটুকু হচ্ছে টি, এই যে এতটুকু হচ্ছে টি। আর যদি চিত্র দেয়া থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে চৌম্বক ক্ষেত্র যেই দিকে সেই দিকেই হচ্ছে টি। আর একটা বিষয় একটু বলে দেই, যে এইখানে যে বিভব পাওয়া যাবে, এই বিভব আসলেই পাওয়া যায় সেটা বোঝার জন্য তুমি এই পাতের সাথে এবং এই পাতের সাথে একটা পরিবাহী তার দিয়ে যদি একটা ভোল্ট মিটার লাগাও, এখানে যদি একটা ভোল্ট মিটার লাগাও, তখন দেখবা ভোল্ট মিটারের কাঁটাটা বিক্ষেপ দিচ্ছে। এই যে এই পাতে আর এই পাতে যদি একটা তার দিয়ে একটা ভোল্ট মিটার যুক্ত করে দাও, তাহলে দেখবা ভোল্ট মিটারের কাঁটাটা বিক্ষেপ দিচ্ছে, মানে নড়ে উঠতেছে। ভোল্ট মিটারের কাঁটা কখন নড়ে, যখন এর মধ্যে বিভব আছে। সেটা আমরা এমনিতেও বুঝলাম যে এখানে বিভব আছে, আর ভোল্ট মিটার লাগাইলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবা যে কতটুকু বিভব আছে বা কেমন বিভব আছে সেটা। তো আশা করি আমরা হল ভোল্টেজ এবং হল ক্রিয়া বুঝতে পারছি। আজকের ক্লাসটা এ পর্যন্ত, ধন্যবাদ।